জামাত শিবিরকে নিষেধাজ্ঞা করেছে, সেই জামাত শিবির কিন্তু আজকে বাংলাদেশেই আছে, আওয়ামী লীগ কিন্তু বিতাড়িত হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গায় ছাত্রলীগকে যখন ব্যান করা হয়েছে, ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে আজও পর্যন্ত অপরাধের শাস্তিতে আনা হয় নাই। যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, যারা সংশ্লিষ্ট ছিল, যত দল ছিল, যত ছোট বড় দল ছিল, তারা সবাই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এই আওয়ামী লীগকে সহযোগিতা করছিল। কাজেই আমি আরিফ ভাইয়ের সাথে একমত, এদেরকেও শাস্তির আওতায় আনা হোক, এদেরও বিচার করা হোক। হাসিনা ওই পার থেকে আপনার কিছু হাসিনা এবং তাদের এমপি মন্ত্রী যারা পালাতক আছে আর কি, যারা ইফতার পার্টিতে আজকে আপনার বলতেছেন যে একত্রিত হচ্ছে, তো তারা কিছু ফাঁকা বুলি ছড়াবে। আর এই তিন লীগ যারা এই পারে আমাদের সাথে, আমাদের মানুষ রূপে আমাদের সাথে বসবাস করছে, এই তিন লোকের লোকজন বিভিন্ন ভাবে আপনার বেকায়দা আসে পড়বে এবং মনে করেন যে নানান ভাবে নিচে মানে আমি ডাক্তার কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কি মনে আছে যে বিএনপি আওয়ামী লীগের সময় যেই রেকর্ড গুলা, অডিও রেকর্ড গুলো এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে জামাত বিএনপি কে ব্যান করতে হবে এবং কি নিবন্ধন বাতিল করতে হবে, আপনার কি মনে আছে যে শেখ হাসিনার একটা ভিডিও বা অডিও ঘুরতেছে সোশ্যাল মিডিয়াতে যে প্রত্যেক এলাকায় এবং প্রত্যেক বাড়ি বাড়ি বিএনপি জামাত যেখানে আছে সবাইকে ধরে এনে জেলে ঢুকাতে হবে? তাহলে এখন আপনারা যেই আপনাদের নেতাগুলো যেই শুধু এই সমন্বয়কদের পিছনে লেগে আছে, আমরা তেমন কোনো জোরালো বক্তব্য এবং জোরালো ভূমিকা দেখতেছি না। যেইভাবে আপনাদের ব্যান করতে চেয়েছিল সেই জোরালো বক্তব্য আমরা দেখতেছি না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কথা আপনারা মনে হয় ভুলেই গেছেন। আবার দেখি এদিকে কিছু কিছু নেতা আওয়ামী লীগের সুরে সুরে কথা বলে, এই রোজার ঈদের পরে আন্দোলন নামবে শুধু নির্বাচনকে ইস্যু করে। তাহলে আওয়ামী লীগও চায় এখানে অস্থিতিশীল করার জন্য, আপনারাও চান অস্থিতিশীল করার জন্য, শুধু একটা নির্বাচন তাড়াতাড়ি যেন হোক। এটার জন্য কি আপনারা কি দায়ী নয়? জি, ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান বলেন। মিজানুর রহমান, শুনতে পাচ্ছি না? মিজানুর, এনামুল হক মনির ভাই, আমাকে একটু লাউডলি বলতে হবে, সাউন্ডটা কম আসতেছে আপনার। শুনতে পাচ্ছি, একটু লাউডলি বলতে হবে। শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তা আপনার মাধ্যমে অতিথি সকলদের কাছে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যান্টনমেন্টের যে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান, ওনার যে অনেকগুলো কার্যকলাপ তো আমাদের কাছে সন্দেহজনক। কি কারণে সন্দেহজনক? উনি যদি প্রকৃত দেশপ্রেমিক হতো তাহলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে রেখে দিতেন। আর 626 জনে কতজন যে ওনার ক্যান্টনমেন্টে রাখছিল, তাদেরকে নিরাপদে ভারতে যে পালিয়ে যেতে সহযোগিতা করছে, এটা কি রাষ্ট্রদ্রোহী অপরাধ না? যে অপরাধীদেরকে বাংলাদেশকে সেফ এক্সিকিউটিভ দিয়ে ভারতে পালাতে সাহায্য করে, এই যে ক্যান্টনমেন্ট থেকে যে এই অপকর্মগুলো করতেছে, তারপরে বেটিয়ার পিলখানার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ব্যাপারে যে উনি কথাগুলো বলছে, এটা কি রাষ্ট্রদ্রোহিতার কথা না? এখানে যারা অতিথিবৃন্দ আছেন তাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো, এগুলো একটু ক্লিয়ার করবেন। জি, ধন্যবাদ। মনির। জি, ধন্যবাদ এনাম ভাই এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের রাজনীতিবিদরা কেন ইতিহাস দেখেন না, ইতিহাস করেন না? ৭৫ পরবর্তী শেখ হাসিনাকে জিয়া রহমান সাহেব বাংলাদেশে পুনর্বাসিত করেছেন। বিএনপির নেতা কর্মীরা এবং বিএনপি হাড়ে হাড়ে টের পেয়েছে এবং তারা বিভিন্নভাবে খেসারত দিয়েছেন। জামাতে ইসলামী তাদেরকে পুনর্বাসনে সহযোগিতা করেছেন। তাদের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এর খেসারত দিয়েছেন। বর্তমানে যারা এদেরকে পুনর্বাসনে সহযোগিতা করবেন, ওনারা জীবন দিয়ে খেসারত দিবেন। বিশ্বের ইতিহাসে কি কোনো নজির আছে যে যারা গণ অভ্যুত্থানে পালিয়ে যায় তাদেরকে দেশের পুনর্বাসিত করা হয়, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়? তাহলে আমার দেশের রাজনীতিকরা কেন এখনো দৃঢ় বিভক্ত? কেন কে বলতে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক, এদেরকে পুনর্বাসিত করা হোক, ওনাদের যদি ভোট থাকে তাহলে নির্বাচনের সুযোগ দেওয়া হোক? আমাদের রাজনীতিবিদরা কি ইতিহাস পড়েন না? ওনারা কি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না? আমাদের রাজনীতিকরা জনগণের কথা বুঝেন না? জনগণ কি চায়, কি জানতে চায়, জনগণ কি করতে চায়, ওনারা তো জনগণের পক্ষে রাজনীতি করেন। আসলে বাংলাদেশের রাজনীতিটা জনগণের জন্য রাজনীতি করেন না, ওনারা নিজেদের জন্য রাজনীতি করেন
এবং সংস্কার করেন, নির্বাচন সংস্কার করেন, যাই সংস্কারের কথা বলেন, ওনারা সংস্কার করেন নিজেদের জন্য, কিভাবে নিজেদের আখের ভালো হয়। যদি রাজনীতিকরা যদি জনগণের কথা শুনতো তাহলে আর এত বিশৃঙ্খলা দেখা হইতো না। শুধু নির্বাচনে কি দেশের সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি দেখেন, এই যে নির্বাচন করেন, নির্বাচন তো যাদেরকে নিয়ে নির্বাচন করবেন ওনারা তো এখনো ঠিক নাই। নির্বাচন প্রশাসন তো ঠিক নাই। প্রশাসন ঠিক না হলে নির্বাচন করবেন কিভাবে? জনগণের কথা যদি না শুনেন তাহলে নির্বাচনের সময় জনগণকে কি বলবেন, কি বলে আমরা ভোট চাইবেন? ধন্যবাদ আপনার সবাই। ধন্যবাদ মনির ভাই। আমরা নির্বাচন নিয়ে কথা হচ্ছে না, যেটা একটু বিষয়ের উপরেই বললেন। মামুন ভাই বলেন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন জহুরুল সাহেব, আপনাকে সালাম জানাচ্ছি। আরিফ ভাইয়ের মতো আমাকেও বলতে হয় যে আমরা যেহেতু বয়সে একটু তারুণ্য, আমাদের কথাগুলো সবসময় সত্য আর স্বচ্ছ হিসেবে প্রকাশ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক অনুষ্ঠানে মনির ভাই আমাদের ডাকে, আমরা গিয়ে ওই আলোচকদের মতো কথা বলতে পারি না। অনেক সময় আমরা ওই কথাগুলোকে এমন মানে গভীর ভাবে বলি, যার কারণে আমাদের কথাগুলো পছন্দ হয় না। আমরা লেনিয়ে বেনিয়ে কথা বলতে পারি না। আমাদের কাছে যা সত্য বাস্তব তাই আমরা মনে করি। আজকে একটা আমাদের ওই নামাজ পড়ার পর একটা তর্ক হইলো, সেখানে একজন বললে যে এই যে ইসলামের ওই ইয়াজিদ বিন মুআবিয়াকে শুধু শাস্তি দেওয়া হবে। তা আমি তাকে বললাম যে ইসলামে শুধু ওই ইয়াজিদ বিন মুআবিয়াকে কেন শাস্তি দেওয়া হবে? তিনি তো ওই ইমামের শেষে কাটছিলেন, এই জন্য শাস্তি দেওয়া হবে। আমি সেটা মনে করি না। আমি মনে করি যে ইমাম হুসাইনকে যারা শাস্তি দিয়েছিল তারা শুধু ইমাম ওই মুআবিয়ায় শাস্তি দেন নাই, ইয়াজিদ বিন মুআবিয়ায় শাস্তি দেন নাই, বরং যারা এই কাজে সংশ্লিষ্ট আছে প্রত্যেকেই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। তা আমি মনে করি যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, যারা সংশ্লিষ্ট ছিল, যত দল ছিল, যত ছোট বড় দল ছিল, তারা সবাই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এই আওয়ামী লীগকে সহযোগিতা করছিল। কাজেই আমি আরিফ ভাইয়ের সাথে একমত, এদেরকেও শাস্তির আওতায় আনা হোক, এদেরও বিচার করা হোক। সবাইকে সালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে বিষয়ে আলোচনা করতেছেন তার উপর যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু এই সেনাবাহিনীগুলো যে কথাবার্তা উঠতেছে এটা আসলে দুঃখজনক ঘটনা। সেনাবাহিনী কিন্তু দেশের প্রতিটা যখনই একটা দেশের জন্য বিপদের সময় তখনই কিন্তু সেনাবাহিনী এসে দেশের পাশে দাঁড়াচ্ছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে। তা আমি আওয়ামী লীগের বিচার চাই। বিএনপির থেকে আমি বিএনপির ক্ষুদ্র একজন কর্মী হিসেবে আমি আওয়ামী লীগের বিচার চাই। কিন্তু আমাদের বিএনপির কোন নেতা কি বলছে? একটা বক্তব্য দিয়ে গেল যে বিএনপির কোন নেতা কিন্তু বলেনি যে আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবো, আমরা আওয়ামী লীগের বিচার চাই। এটা হচ্ছে আমার বড় কথা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সোহেল সাহেব যুক্ত হয়েছেন আবার। সোহেল বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে, দেখেন যে খুনি হাসিনাকে ভারত ফিরে দেবে না বলছে। খুনি হাসিনা যদি বর্তমান যদি কলকাতা যদি থাকে বা বাংলাদেশে যদি ঢুকেও পড়ে, তাহলে এটা কি ভারতে কি ওনাকে কি দিচ্ছে, নাকি বাংলাদেশ থেকে কোনো ধরনের বা সহযোগিতা পেয়ে উনি বাংলাদেশে আসবে? কতটুকু আপনারা বিশ্বাস করতেছেন? যেই স্বৈরাচারী শাসক পলাতক হয়েছে, পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশে ইতিহাস নাই যে একটা স্বৈরাচারী শাসক পালিয়ে গিয়েছে রিটার্ন বাংলাদেশে আসবে বা ক্ষমতার গতিতে বসবে। এটা একটা দুঃস্বপ্নয় পরিণতি হবে। আওয়ামী লীগকে দেখেন, এখানে ব্যান করার কোনো প্রশ্নই আসে না। এখানে ব্যান করতে হবে না। আগে সর্বপ্রথম আপনাকে এবং কি বাংলাদেশের সমস্ত জনগণকে বিচারের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের সম্পূর্ণ অপরাধের বিচার যখন শুরু করবেন, এই আওয়ামী লীগের হাল ধরার মতো একজন ব্যক্তিও খুঁজে পাওয়ার মতো প্রেক্ষাপট আগামীতে থাকবে কিনা সেটাও চিন্তা ভাবনা করা উচিত। কারণ অতীতে যে খুনি হাসিনা জামাত শিবিরকে নিষেধাজ্ঞা করেছে, সেই জামাত শিবির কিন্তু আজকে বাংলাদেশেই আছে, আওয়ামী লীগ কিন্তু বিতাড়িত হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গায় ছাত্রলীগকে যখন ব্যান করা হয়েছে, ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে আজও পর্যন্ত অপরাধের শাস্তিতে আনা হয় নাই। এই জায়গা থেকে আমাদেরকে বোঝা উচিত বিচারের কার্যকলাপের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোন ধরনের 300 আসনে প্রার্থী দিতে পারবে কিনা, এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব প্রতিহিংসার সাথে বর্তমান প্রেক্ষাপট কিন্তু যাচ্ছে। আওয়ামী লীগের সম্পূর্ণ বিচার কার্যকলাপ শেষ না হওয়া পর্যন্ত তাদের নিবন্ধন যেন কোন রকম
কোন রাজনৈতিক ভাবে তাদেরকে যেন আটকিয়ে রাখা হয়, কারণ তাদের নিবন্ধন তখনই দেওয়া হবে, ওদেরকে রাষ্ট্রীয় গণতান্ত্রিক ভাবে তাদেরকে রূপরেখা দিতে হবে। আগামীতে গণতান্ত্রিক সরকার যেটা বলবে বা জনগণ যেটা চাইবে ওইটার সাথে ওরা কি একমত হয়ে বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ নিতে পারবে কিনা সেটা রূপরেখা দিতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, জহিরুল ইসলাম সুমন, বলেন। আসসালামু আলাইকুম। মনির ভাই সহ সকলকে ধন্যবাদ মনির আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বলতে চাচ্ছিলাম যে আসলে শুনতে একটু খারাপ লাগলো, গুয়ের কিন্তু ভালো গু আর খারাপ গু দুই পিঠেই কিন্তু গন্ধ। এটাকে যত অ্যানালাইসিস করা হয় এটা কিন্তু আপনার সুগন্ধ চড়াবে না, এটা নিকৃষ্ট এবং ঘৃণিত জিনিস। আর আওয়ামী লীগও সেম, আপনার ভালো আওয়ামী লীগ বলেন খারাপ আওয়ামী লীগ বলেন, তাদেরকে আপনি যতই ফিল্টারিং করে নিয়ে আসবেন সে গন্ধই ছড়াবে। তারা কোনো ভালো কোনো দেশ এবং জাতির জন্য রাজনীতি করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন হাসিনা ওই পার থেকে আপনার কিছু হাসিনা এবং তাদের এমপি মন্ত্রী যারা পালাতক আছে আর কি, যারা ইফতার পার্টিতে আজকে আপনার বলতেছেন যে একত্রিত হচ্ছে, তো তারা কিছু ফাঁকা বুলি ছড়াবে। আর এতিম লীগ যারা এই পারে আমাদের সাথে, আমাদের মানুষ রূপে আমাদের সাথে বসবাস করছে, এই এতিম লোকজন বিভিন্ন ভাবে আপনার বেকায়দা আসে পড়বে এবং মনে করেন যে নানান ভাবে নিচে মানে প্রবলেমে পড়বে। তো এই জন্য এতিম লীগদের আসলে আরো সতর্ক হওয়া উচিত, ওদেরকে আসলে আরো বুঝার মানে বুঝা উচিত যে আসলে এই ফাঁকা বুলি দিয়ে হাসিনার মতো একটা খুনি স্বৈরাচার বাংলাদেশে ফেরত দ্বিতীয়বার আসবে বলে মনে হচ্ছে না। তো আমিও চাই আসুক, হাসিনা আসুক, হাসিনাকে বিচারের আওতায় আসুক এবং বিচারের আওতায় এনে তাকে যে অপরাধগুলো করেছে সে সুষ্ঠুভাবে সে মানে অপরাধের শাস্তি তাদেরকে ভোগ করতে হয়। মনির ভাই, আমি অপ্রাসঙ্গিক ভাবে আমাদের মনিরুজ্জামান ভাইকে শুধু একটা ইঙ্গিত দিয়ে যে মনির ভাই নির্যাতিত কণ্ঠ ছিল বলিষ্ঠ, অনেক উচ্চ স্বরে এই প্ল্যাটফর্মে, এই টক শোতে। কিন্তু আমরা যখন এখন আজকে স্বাধীনতা পেয়েছি, আমরা যখন কথা বলার সুযোগ পেয়েছি, আমরা আস্তে আস্তে নিস্তব্ধ হচ্ছি, আমরা ভালোভাবে মুখ দেখাতে পারছি না ভালো অনেক বিষয় নিয়ে।